প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আবারও দীর্ঘদিন পর সেই কোভিড প্যান্ডামিকের কারণে আবার সেই অনলাইনের কাজটিতে আমরা বাধ্য হচ্ছি। আসলে শিক্ষার যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেটা আমরা আসলে সঠিকভাবে বজায় রাখতে পারছি না, সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারছি না। তোমাদের সে লেখাপড়া অনেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো যাক, তারপর আমাদের তো সেই লেখাপড়া চালিয়ে যেতে হবে, আমাদের টিকে থাকতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই জন্য আজকে আমরা আবারও তোমাদের সামনে নতুন করে আবার অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে যে তোমাদের কাজটি করাবো সেটা তোমাদের 11 দ্বাদশ শ্রেণীর স্মৃতি তোমাদের দেখা পারবো আজকে। কারণ এই দীর্ঘদিন এই পরে বাইরে থেকে আমরা জানি যে আমাদের যা শিক্ষণ থাকে, আমরা অতীতে যা অভিজ্ঞতা অর্জন করি সেগুলো আমরা কতটুকু ধরে রাখতে পারি। এই কারণে আজকে স্মৃতির ক্লাসটা কিন্তু আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তোমাদের আজকে স্মৃতিটা পড়াবো। দেখো, স্মৃতি দেখো, রেখা তরশিকা স্মৃতি, এটা ইংরেজি শব্দ হলো মেমোরি। মেমোরি, এই স্মৃতিটা কি? আমরা শুধু শুনি অমুক এটা ভুলে গেছে বা আমি এটা ভুলে গেছি, কেন ভুলে গেছি, অর্থাৎ আমার সেটা স্মরণে নাই। তার স্মরণ মানে কি আমরা স্মৃতিতে নাই, তাহলে স্মৃতিটা কি? এটা আমাদের প্রশ্ন জায়গা। আমরা প্রতিনিয়তই ঘর থেকে বের হলি, বাইরে অনেক কিছু দেখি, শুনি, আমাদের সব কিছু আমাদের মনে থাকে না, অর্থাৎ স্মৃতি আমরা ধরে রাখতে পারি না। অর্থাৎ স্মরণ কাজটা আমরা আমাদের মধ্যে কাজ থাকলেও ঘটলেও কিন্তু আমরা সেটা কিন্তু মনে রাখতে পারি না। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো যে এই স্মৃতিটা আমরা ধরে রাখতে হলে আমাদের একটা অভিজ্ঞতার প্রয়োজন থাকে। তার অভিজ্ঞতা এটা কীভাবে অর্জন করি আমরা? যে অতীত কোনো অভিজ্ঞতা, অতীত কোনো ঘটনা, অতীত কোনো বিষয় যদি আমরা ঠিক হুবহু অর্থাৎ অবিকল পুনরুৎপাদন করতে পারি, ঠিক যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা পুনরুৎপাদন করতে পারি, বলতে পারি, লিখতে পারি, উপস্থাপন করতে পারি, তাহলে সেটা হবে স্মৃতি। অর্থাৎ অতীত কোনো ঘটনার হুবহু যথাসম্ভব পুনরুৎপাদন করা, যেভাবে ছিল ঠিক সেভাবে। একটা উদাহরণ দিই তোমাদেরকে। আমরা বা তোমরা শিখেছ যে যতীন্দ্রমোহন বাগচির একটা কবিতা কাজদা দিদি, অত্যন্ত মনস্পর্শী কবিতা। সেই কাজদা দিদি এবার শিখেছিলে যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠছে উই, মাগো আমার শ্লোক বলা কাজদা দিদি কই। এখানে দেখা যায় যে অনেক সব মানুষগুলো যে বলে থাকে এরকম যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠছে ওই, আসলে ওই না উই। তাহলে এখানে ওই স্মৃতিতে কিন্তু, তাহলে এই ক্ষেত্রে স্মৃতির প্রশ্ন হবে কি, যে ঠিক যেভাবে ছিল ঠিক সেভাবেই বলতে হবে। যতীন্দ্রমোহন বাগচি যেভাবে তার স্পেলিং লেখা এইভাবে লিখতে হবে। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে উই, মাগো আমার শ্লোক বলা কাজদা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থুকাই থুকাই জোনায় জলে, ফুলের গন্ধে ঘুমাসে না একটা জেগে রই, মাগো আমার কুলের কাছে কাজদা দিদি কই। এই কবিতার ক্ষেত্রে দেখো, এই স্মৃতির ক্ষেত্রে দেখো, অনেক সময় যদি মনোযোগ ভালো করে না থাকে, কবিতা মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, তোমার তো হবে না। তারপর দেখো যে পুকুর দাঁড়ি নেবুর তোলে থুকাই থুকাই, অনেক সময় বলে ফেলে থুকাই থুকাই জোনাক জলে, এরকম হতে বলে ফেলে। অর্থাৎ স্মৃতিটা দেখা গেছে কি যে এখানে কিন্তু আমার স্মৃতি নাই, যদি আমি ঠিক যেভাবে শিখেছিলাম ঠিক সেভাবে আমি পুনরুৎপাদন করতে না পারি। অর্থাৎ যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে উই, মাগো আমার শ্লোক বলা কাজদা দিদি কই। অর্থাৎ যে কবিতা যেভাবে যত লাইন যত যেখানে দাঁড়িয়ে আমার ঠিক যেভাবে ছিল, যে স্পেলিং যে উচ্চারণ যেভাবে ছিল ঠিক সেইভাবে যদি উচ্চারণ করতে পারি তাহলে সেটাকে স্মৃতি বলা যাবে। অর্থাৎ অতীত অভিজ্ঞতার যে কোনো বিষয়ের হুবহু পুনরুৎপাদন করা, অবিকলভাবে পুনরুৎপাদন করা, অর্থাৎ সেটাকে আবার বলা লেখা যেভাবে ছিল ঠিক সেভাবে, এটাকে বলা হবে স্মৃতি। তাহলে আমরা দেখলাম যে অতীত অভিজ্ঞতার যথাসম্ভব
হুবহু পুনরুৎপাদন করার ক্ষমতাকে স্মৃতি বলে। এর প্রশ্ন হলো যে অভিজ্ঞতা আমার শিক্ষণ লাগবে, তাহলে আমার শিক্ষণের সময় কিন্তু যখন আমার অভিজ্ঞতা অর্জন করব, আমি যে জিনিসটা শিক্ষণ করব, তাহলে কিন্তু ঠিক যেভাবে যে বস্তু যে ঘটনা যেভাবে ছিল ঠিক সেভাবে আমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক সেভাবে জানতে হবে, ঠিক সেভাবে বলতে হবে, তাহলে সেটাকে স্মৃতি বলা যাবে। শুধু মুখস্থের বিষয় না, সেটা হাতে কলম হতে পারে, যে কোনোভাবে হতে পারে, তাহলেও সেটাকে স্মৃতি বলা যাবে। আমরা অনেক সময় দেখে থাকি আমার দেশের নাম বা রাজ্যের নাম, মুদ্রার নাম, আমরা সেগুলিকে আমরা মুখস্থ হয়ে রাখি, ঠিক যেভাবে যে বানান ঠিক সেভাবে কিন্তু আমাদেরকে লিখতে হবে, তাহলে সেটা স্মৃতি বলা হবে। তাহলে দেখো যে আমরা বলবো তাহলে স্মৃতিটা হলো যে অতীত অভিজ্ঞতার যথাসম্ভব হুবহু অনুৎপাদন ক্ষমতাকে স্মৃতি বলা হবে। অর্থাৎ এটা হচ্ছে কি আবার যে আমরা এটা বলতে পারি যে অতীতে যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেই অভিজ্ঞতা যদি আমরা রিটেনশনে বা স্টোর করতে পারি, সেটা যদি আমরা ইনফরমেশনটা স্টোর থাকে, আমাদের সংরক্ষণ থাকে, যেভাবে আমরা সংরক্ষণ করেছিলাম, যেভাবে স্টোর করেছিলাম ঠিক সেভাবেই যদি আমরা সেটাকে বলতে পারি, তাহলে কিন্তু সেটাকে স্মৃতি বলা যাবে। আমরা এমন একটা অ্যাপ বলতে পারি যে সংখ্যাটা এখন বলা যেতে পারে এরকম যে স্মৃতি হলো একটা তথ্যের ভাণ্ডার, যেখানে পরবর্তী সময়টাকে ব্যবহার করা যায়। অর্থাৎ যে অভিজ্ঞতাটা আমরা যে তথ্যটা সংগ্রহ করেছি, যে সংরক্ষণ যে ভাণ্ডারটা আছে, আমরা যেভাবে সংগ্রহ করেছিলাম ঠিক সেই ইনফরমেশন যেভাবে রাখছিলাম, সেখান থেকে যদি পরবর্তীতে সময়ে আবার ঠিক সঠিকভাবে সে পুনরুৎপাদন করতে পারি, লিখতে পারি, বলতে পারি, তাহলে কিন্তু সেটাকে আমরা স্মৃতি বলতে পারবো, মেমোরি বলা যাবে। অর্থাৎ স্মৃতি হলো তথ্যের একটা ভাণ্ডার, যে ভাণ্ডার থেকে পরবর্তী সময়ে যে কোনো সময়ে প্রয়োজনীয় তথ্যটা আমরা সেখানে ব্যবহার করতে পারি। তোমরা দেখো কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউতে দেখো তথ্য সংরক্ষণ করা থাকে, সেখানে মেমোরি কিন্তু সেখানে স্টোর হয়ে থাকে। এই স্টোর হওয়ার কারণেই যখন যেটা প্রয়োজন ঠিক তুমি যেভাবে রেখেছিলে, যেভাবে সেখানে ছিল ঠিক সেভাবেই কিন্তু সেখানে আবার তুমি সেখানে আউটপুট তুমি বের করতে পারতেছো। অর্থাৎ তাহলে আমাদের একটি যে অভিজ্ঞতাটা যে বিষয়গুলি আমরা সংরক্ষণ করতে পারছি, সেখানে স্টোর করতে পারছি, সেখানে মানে কি বলা যায় এটাকে রিজার্ভ করে রাখছি, সেটাকে আমরা রিটেনশন রাখছি। আমরা যদি ঠিক ওইভাবে যদি আমরা আবার ফিরে আনতে পারি, আবার দেখাতে পারি, বলতে পারি, উপস্থাপন করতে পারি, পুনরুৎপাদন করতে পারি, পুনরুজ্জীবন করতে পারি, এটিকে বলা হবে স্মৃতি। অর্থাৎ স্মৃতি হলো তথ্য ভাণ্ডার থেকে আবার সেই তথ্য ফিরে আনা, আমরা যেভাবে সংরক্ষণ করেছিলাম সেটাকে আবার হুবহু আমার বলে দেখানো বা লিখে দেখানো, এটাকে আমরা স্মৃতি বলা যাবে। তাহলে আমরা দেখি আমরা এও বলতে পারি যে যদি আমরা পরীক্ষণের ভাষায় বলি, তাহলে স্মৃতি এও বলতে পারি আমরা স্মৃতি সমান শিক্ষণ নিয়োগ বিস্তৃতি। খেয়াল করো জিনিস, এই স্মৃতিটা দেখো যে বলছে কিন্তু শিক্ষণ মাইনাস শিক্ষণ থেকে যেটুকু বিস্তৃত হয়েছে। অর্থাৎ আমরা এই শিক্ষণ বিষয় আছে, দেখো যে অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে প্রাণীর আচরণের যে তুলনামূলক স্থায়ী পরিবর্তন, এটাকে আবার শিক্ষণ বলা হয়। অতীত অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতা আমরা যারা ছিল এবং তার সাথে অনুশীলন, এই দুইটা অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে প্রাণীর আচরণের যে তুলনামূলক স্থায়ী পরিবর্তন, এটাকে বলা হবে স্মৃতি। যে কথা বলছিলাম একটু আগে, যে এই যে কবিতাটা কাজদা দিদি কবিতাটা মুখস্থ করছে, সে কিন্তু একবারে নয়, বারবার প্রচেষ্টা চালানো, কয়েকবার চেষ্টা করার ফলে কিন্তু সে এটা একটা কবিতা, এর বারবার অনুসরণ করা হয়েছে। বাগানে মাথার উপর চাঁদে চুই মাগো মাসুলো বলা কাঁদে দিদি কই পুকুর দাঁড়িয়ে নেবর তুলে তুকায় তুকায় জনে জনে দেখা দেখেছে, এভাবে কিন্তু বারবার চেষ্টা করে করে এটাকে মুখস্থ করা হয়েছে। তবে এই মুখস্থের মাত্রা যদি খুব দৃঢ় হয়, যদি অত্যন্ত মনোযোগের সাথে থাকে, তাহলে কিন্তু স্মৃতিটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে। অর্থাৎ এই শিক্ষণের ক্ষেত্রে যে অভিজ্ঞতা এবং অনুশীলন যদি খুব শক্তিশালী হয়, মনোযোগের সাথে হয়, তাহলে কিন্তু স্মৃতি বেশি শক্তিশালী হয়। তাহলে আমরা দেখি কি যে এই শিক্ষণ থেকে যেটুকু ভুলে যাবে, অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে প্রাণীর আচরণের যে তুলনামূলক স্থায়ী পরিবর্তন, আগে যে কবিতা শিক্ষণ ছিল না, আগে যে কবিতা আমরা জানতাম না, বুঝতাম না, সেটা কিন্তু আমার শিক্ষণ হয়েছে। এবং যদি এখান থেকে যেটুকু ভুলে গেছি, ওই যেটুকু আগে বলছিলাম যে থুকায় থুকায় বলে ফেলছে, তারপরে জুনাক বলে ফেলছে, কিংবা বলে ফেলছে চাঁদের চেয়ে ওই,
অর্থাৎ সেখানে ওই যে উই হবে, থুকাই থুকাই হবে, এই যে ভুলগুলি, তাহলে দেখা গেছে কি শিক্ষণটা প্রথমে ঠিকই ছিল। সে প্রথম শিক্ষণ ছিল অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে সে শিক্ষণ অর্জন করেছিল, কিন্তু এই শিক্ষণ থেকে দেখা গেছে সে কিছু কিছু অংশে ভুলে গেছে। এই ভুলে মানে কি, ভুলে যাওয়া মানে কি বিস্তৃত হওয়া। বিস্তৃত যেটুকু হয়েছে, যেটুকু শিখেছিল তা থেকে যেটুকু ভুলে গেছে তার বিয়োগটা হলো কি স্মৃতি। অর্থাৎ শিক্ষণ থেকে আমি বিস্তৃতি শিক্ষণ হয়েছে, তা থেকে যেটুকু ভুলে গেছি বা বিস্তৃত হয়েছে তার বিয়োগফলটা হলো কি স্মৃতি। এটা একটা পরীক্ষণের ভাষায় আমি বলি। তবে সংজ্ঞাগত কারণে এটা দেখা গেছে কি যে না, স্মৃতির আসলে মূলত তার আসলে স্মৃতির হবে এটাই যে যেভাবে শিখেছিলাম, যেভাবে দেখেছিলাম, অবিকল হুবহু পুনরুৎপাদন করা বলা হবে কি স্মৃতি। আমরা সাধারণত সাপোজ ধরে নাও তুমি কবি জসীমউদ্দিন, জসীমউদ্দিন আপনি বললে হয়ে যাবে যে পল্লী কবি জসীমউদ্দিন। এখন উদ্দিন লেখার ক্ষেত্রে দেখা গেল কি কেউ উদ্দিনে বলে কি হয়েছে, কিন্তু এটা কিন্তু স্মৃতিতে থাকবে না, কারণ তাকে যেভাবে স্পেলিং ছিল যদি এভাবে লিখতে পারে তাহলে কি তার নাম, তার ঠিক আছে, তার সবকিছু মনে আছে, অর্থাৎ তার স্মৃতিতে আসে। এখানে যদি শিক্ষণ আছে উদ্দিন এই বলে ফেলছি যে জসীমউদ্দিন, কিন্তু এটা কিন্তু স্মৃতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। যদি শিক্ষণের ক্ষেত্রে আমরা যখন মানসিক প্রক্রিয়াতে অর্থাৎ লিখিতভাবে প্রকাশ করা হবে তখন দেখা যাবে যখন উদ্দিন এভাবে লিখবে তাহলে তার স্মৃতিতে আছে। আর শিক্ষণের ক্ষেত্রে জসীমউদ্দিন বলে ফেলছে, কিন্তু যখন আর বানানের কথা বলছি যেভাবে ছিল ঠিক সেভাবে লিখতে হবে, তখন এটা কিন্তু আসবে। এই জন্য বলছি যে ঠিক স্মৃতির কথাটা হচ্ছে কি যে যেভাবে শিখেছিলাম, যেভাবে ছিল ঠিক ঠিক যেভাবেই পুনরুৎপাদন করা, এইটা হবে স্মৃতি। এই স্মৃতির কারণে স্মৃতির জন্য কিছু কিছু উপাদান আছে, কেন স্মৃতি আমাদের হবে বা কিভাবে আমরা এটা আমরা মনে রাখবো। খেয়াল করে দেখো, তাহলে আমরা শিখছি কি যেখানে স্মৃতি সমান শিক্ষণ মানুষ বৃষ্টি, অর্থাৎ আমরা যা শিখেছিলাম তা থেকে যেটুকু ভুলে গেছি তার বিকল্প হবে কি স্মৃতি। আমরা এই সংখ্যায় এটা হলো পরীক্ষণের ভাষার ক্ষেত্রে, কিন্তু আমরা মূলত আমরা জানি কি যে না, স্মৃতি হলো কি যা শিখেছিলাম, যেভাবে শিখেছিলাম হুবহু সেভাবে পুনরুৎপাদন করা, সেভাবে দেখানো, সেভাবে উপস্থাপন করা, সেভাবে পুনরুজ্জীবন, পুনরুৎপাদন, যেটাই বলো না কেন তাই সেটাকে বলা হবে কি স্মৃতি। তাহলে আমরা দেখি এখানে যে স্মৃতির কিছু উপাদান আছে যেগুলোর মধ্যে থাকলে আমাদের মধ্যে স্মৃতি হবে। দেখো কি কি উপাদান আছে, কি কি ফ্যাক্টর আছে, কি কি এলিমেন্টস আছে আমরা দেখে বলবো। দেখো একে দেখি আমরা, প্রথমে দেখি আমরা শিক্ষণ। খেয়াল করো, লার্নিং। দেখো লার্নিং অর্থাৎ যেখানে আমার কোনো শিক্ষণই নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, কোনো অনুশীলন নাই, সেখানে স্মৃতির প্রশ্নই ওঠে না, সেখানে স্মৃতি হবে না। আমি যা দেখিনি, আমি যা শুনিনি, বা তুমি যা দেখোনি, তুমি যা শুনোনি, সেটা কিন্তু বলা মুশকিল। সেটা দেখছো নাই, শুনছো নাই, অর্থাৎ এখানে স্মৃতির কোনো প্রশ্ন ওঠে না। এই জন্য আমাকে স্মৃতি করতে হলে, স্মৃতিতে রাখতে হলে আমাকে সেই জিনিসটাকে কি করতে হবে, শিখতে হবে। এই জন্য এক নম্বর শর্ত হবে স্মৃতির প্রধান উপাদান হবে কি শিক্ষণ। যে জিনিস শিখছো ওইটা তুমি লিখতে পারবে, যে জিনিস দেখেছো ওটা তুমি বলতে পারবে, যে জিনিস তুমি কল্পনা করেছো, উপস্থাপন করেছো, যে জিনিস তোমার অভিজ্ঞতা আছে সেটাই তুমি বলতে পারবে। অর্থাৎ শিক্ষণ নাই তো আমাদের স্মৃতি থাকার প্রশ্ন ওঠে না। অপরিচিত লোকে যদি বলা হয় যে ভাই বলো তো তার বাবার নাম কি, কারণ তুমি তাকেও চেনো না, তার বাবার তো তুমি কিভাবে চিনবে। এই জন্য তুমি কোনো রাইটারের বই পড়ো নাই, কোনো রাইটারের নাম শুনো নাই, তার বইয়ের নাম, তার নাম বলছে তার বইগুলির নাম বলো, তার উপন্যাসের নাম বলো, তুমি ওই উপন্যাসিকের তুমি নামও জানো না এবং তার কি উপন্যাসের ডেট তাও তুমি জানো না। সো তোমার এখানে স্মৃতি থাকার প্রশ্নই ওঠে না। এই জন্য তোমাকে কি করতে হবে, স্মৃতিতে রাখতে হলে অবশ্যই তোমাকে প্রথম কি করতে হবে, শিক্ষণ অর্জন করতে হবে। তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, সেখানে তোমার শিক্ষণ অবশ্যই অবশ্যই লাগবে। তাহলে আমরা দেখো কি প্রথমে একটা শর্ত হলে কি সেখানে শিক্ষণ, শিক্ষণ ছাড়া তোমার কি হবে না, স্মৃতি হবে না। তাহলে আমরা প্রথম একটা উপাদান দেখলাম কি শিক্ষণ। আর এই শিক্ষণের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখেছি যে অতীত অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে প্রাণীর আচরণের যে তুলনামূলক স্থায়ী পরিবর্তন, সেটাকে বলা হবে শিক্ষণ। আগে যা শিখছিলাম না, আগে যা জানতাম না, আমি বারবার চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে কিছু অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার আলোকে আমি পুরোপুরি না পারলেও তার অর্ধেক বা কিছু কিছু অংশ পারছি, যেটুকু পারছি সেটা হবে শিক্ষণ। আর স্মৃতির ক্ষেত্রে ঠিক যেভাবে ছিল ঠিক সেভাবেই হবে।
যে পুনরুৎপাদন করে সেটা হবে কি স্মৃতি। তাহলে শিক্ষণের ক্ষেত্রে হুবহু লাগবে না, তুমি একটা প্রশ্নের আনসার করবে, সেক্ষেত্রে দেখা যাবে তুমি তোমার মনের ভাব দিয়া, তোমার মনের মাধুর্য মিশিয়ে, তুমি তোমার অভিজ্ঞতার আলোকে তুমি তোমার মনের ভাষা, তোমার নিজের ভাষা তুমি সেটা ব্যক্ত করছো, তোমার আনসার হবে, এখানে তোমার শিক্ষণ হয়েছে, কারণ সেটা সম্পর্কে তোমার অভিজ্ঞতা তুমি পড়েছ। কিন্তু এখন প্রশ্ন হলো যে তোমাকে একটা কবিতা লিখতে দেওয়া হলো, তখন তুমি কি করবে? তুমি কি ইচ্ছা করে সেখানে কোনো লাইন সংযোজন করতে পারবে? তুমি কি তারিখ বাদ দিতে পারবে? কোনো জোড়া শব্দ বাদ দিতে পারবে? কোনো স্পেলিংয়ে কোনো বানানে তুমি কি সংশোধন আনতে পারবে? না। ঠিক যেভাবে শিখেছিলে ঠিক সেভাবে তোমাকে বলতে হবে, যত লাইন যত যত প্যারা ঠিক সেভাবে তোমাকে উপস্থাপন করতে হবে, ওইটি হলো স্মৃতি। এই জন্য শিক্ষণ এবং স্মৃতির মধ্যে এইটুকু পার্থক্য যে শিক্ষণের ক্ষেত্রে তোমাকে হুবহু লাগবে না, তোমার মেধা দিয়া, তোমার মন দিয়া, তোমার অভিজ্ঞতা দিয়া, তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি সেটা লিখবে, তোমার চিন্তাধারা, তোমার সৃজনশীলতা দিয়ে তুমি লিখবে, এটা হবে তোমার শিক্ষণ। আর স্মৃতির ক্ষেত্রে হবে ঠিক হুবহু যা ছিল ঠিক তাই। তাহলে আমরা দেখি, তাহলে স্মৃতির ক্ষেত্রে 1 নম্বর লাগবে কি, প্রথমে লাগবে কি শিক্ষণ, এটা ছাড়া স্মৃতি হবে না। 2 নম্বর দেখো ওটা আছে তোমার সংরক্ষণ। সংরক্ষণ এই টেনশন, দেখো এর দেখো সংরক্ষণটা দেখো, তুমি এখন মুখস্থ করলে, এখন বললে, যখন প্রয়োজন তুমি পুনরুৎপাদন করতে পারলে না, তুমি বলতে পারলে না, লিখতে পারলে না, বলতে পারলে না, পুনরুজ্জীবন করতে পারলে না, পুনরুৎপাদন করতে পারলে না, রিকল তোমার হলো না। তাহলে এই যে তোমার পুনরুৎপাদন করতে পারলে না, তার মানে কি তোমার মধ্যে স্মৃতি নাই। যদি তোমার সংরক্ষণ থাকে, সেট থাকে, যদি তোমার রিটেনশনে থাকে, তাহলে দেখা যাবে কি তুমি সেটা বলতে পারছো। এই জন্য স্মৃতির 8টা শর্ত, স্মৃতির 8টা উপাদান, স্মৃতির 8টা এলিমেন্ট, 8টা ফ্যাক্টর হলো কি সংরক্ষণ। তোমাকে সেটা কি সংরক্ষণ করতে হবে, তোমাকে মনে রাখতে হবে, তোমার চেষ্টা করতে হবে সেটাকে তুমি কীভাবে তুমি সংরক্ষণ করছো। এই সংরক্ষণের মাত্রা কিন্তু ব্যাপার আছে এখানে। এই সংরক্ষণ যদি ডিপ হয়, তোমরা জানো যে বারবার লেখাপড়া করতে করতে একটার পর একটা করতে করতে দেখা যাবে কি যে একটা সাব 8টার পর একটা পর সাব 8টার উপর একটা সাব 8টার উপর এবং পড়তে পড়তে দেখা যাচ্ছে কি যে তুমি যেভাবে সংরক্ষণ করছো ওই সংরক্ষণটা যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু তুমি সেটা আবার পুনরুৎপাদন করতে পারবে না, তুমি খুঁজে বের করতে পারবে না। কারণ আমাদের মস্তিষ্ক যে কাজ করে, এবার প্রতিনিয়ত বহু তথ্য এখানে সংযোজন হচ্ছে, বহুবার বহু তথ্য প্রতিক্ষণে সেখানে কি স্টোর হচ্ছে, সেখানে ইনফরমেশন আমার স্টোর হচ্ছে। কিন্তু যদি আমরা একটা হালকাভাবে রাখি, তাহলে দেখা যাবে কি আমি যদি এই সংরক্ষণটা ভালোভাবে না করি, আমার মধ্যে না থাকে, তাহলে তোমাকে পরবর্তী জিজ্ঞাসা করলে তুমি সেটা বের করতে পারবে না, সেটা তুমি বলতে পারবে না, লিখতে পারবে না। এই জন্য 8টা শব্দ হবে কি যে আমি যা শিখেছি, আমি যা বুঝেছি, যে অভিজ্ঞতা অর্জন করছি, যেটুকু ধারণা আমার মধ্যে আছে, সেটা কি করতে হবে, আমাকে সংরক্ষণ করতে হবে। যদি সংরক্ষণ করতে না পারে, তাহলে কিন্তু সেটাকে আমার মানে হবে না, মানে আমার স্মৃতি থাকবে না। তারপর হবে মাঠটা দেখো পুনরুদ্রেক। দেখো পুনরুদ্রেক কি, একটু বারবার কথাটা বলছি অবশ্য, যে পুনরুদ্রেক অর্থাৎ যে ঘটনা, যে বিষয় যেভাবে ছিল ঠিক সেভাবেই আবার ব্যক্ত করা, এটি হবে পুনরুদ্রেক বা পুনরুৎপাদন। যেভাবে ছিল আবার সেভাবেই প্রকাশ করা, সেটা ব্যক্ত করা, এটাকে বলে কি পুনরুৎপাদন। এটা বলে রিকল। আবার যেভাবে ছিল সেটাকে আবার পুনর ঠিক হুবহু এভাবে ফিরে আনা, এটা থাকতে হবে। এটা হলো কি রিকল। এখন আমি কবিতা মুখস্থ করছি, আমি এটাকে পুনরুদ্ধার করতে পারলাম না। আমি রাজধানীর নাম মুখস্থ করছি, দেশের নাম মুখস্থ করছি, একটা প্রশ্নের আনসার মুখস্থ করছি, আমি অনেকটি কবিতা মুখস্থ করছি, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না, তাহলে কিন্তু সেটাকে স্মৃতি বলা যাবে না, মানে আমার স্মৃতি হবে না।
আর এই স্মৃতির জন্য আমাদের আরেকটা লাগবে কি, সেটা হলো কি পুনরুদ্রেক। তারপর দেখো আরেকটা দেখো, আরেকটা হলো তোমার প্রত্যাবিজ্ঞা বা পুনর্জ্ঞান। প্রত্যাবিজ্ঞা প্রত্যাবিজ্ঞা পুনর্জ্ঞান করে দেখো এটি কি রিকগনিশন। এটা দেখো অনেক বিষয় আছে যে আগে জানা ছিল, আগে এটা সম্পর্কে কিছু ধারণা ছিল, ওইটি আবার মুখস্থ করতেছে, আবার চেষ্টা করতেছে। এই জন্য আমরা দেখি যে কোনো ঘটনা একবার মুখস্থ করলে ওটা যদি পুনরায় আবার দেখা হয় তাহলে কিন্তু আগের শিক্ষণটাকে আরো বেশি শক্তিশালী করে। তো এই জন্য আমরা দেখি যে যা শিখছিলাম প্রত্যাবিজ্ঞা, আগে যে অভিজ্ঞতাটা ছিল এই জিনিসটা কিন্তু আবার আমি চেষ্টা করতেছি, আবারও সেটা আবার পুনরায় মুখস্থ করা, পুনরায় অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করতেছি। এইটা হবে কি রিকগনিশন। একটি জিনিস যেটা আগে শিখছিলাম এটা পুনরায় আবারও শিক্ষণ করা, এইটা হবে কি এই স্মৃতির আরেকটা উপাদান। আরেকটা হবে তোমার স্থান কাল নির্দেশ। আরেকটা দেখো স্থান কাল নির্দেশ। এখন দেখো এখানে দেখি আমরা স্থান কাল নির্দেশ কি, পাঁচ নম্বর ছিল বোধ স্থান কাল নির্দেশ কি দেখো লোকালাইজেশন। এদিকে দেখো কোনো ঘটনা কোথায় কোন সময়ে কখন কিভাবে ঘটছিল, কত সনে কোন জায়গায় কিভাবে ঘটেছিল এবং যদি মনে থাকে তাহলে সেটা কিন্তু এই স্মৃতির আরেকটা উপাদান। সাপোজ তোমরা পড়েছ পলাশীর যুদ্ধ, এটা কিংবা ধরে নাও বাংলাদেশের স্বাধীনতা দিবস, বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন তারিখে কখন কিভাবে ঘটেছিল, অর্থাৎ স্থান কালটা, অর্থাৎ এর মনে করো যে আরো বলে দিই, মনে সোহরাওয়ার্দী উদ্যানে তোমার সেখানে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, কত তারিখে কোন জায়গায় কোন সময়ে কার কাছে কে কিভাবে, যদি এটা বলতে পারো তাহলে কি তোমার মধ্যে স্মৃতি আসে। তাহলে দেখো এই স্থান কাল নির্দেশটাও স্মৃতির অন্যতম আরেকটা উপাদান। এই জন্য আমরা এই যখন আমরা মুখস্থ করবো, জানবো, শিখবো, অভিজ্ঞতা অর্জন করবো, তাহলে আমরা কিন্তু স্থানটা কোথায় ঘটেছিল এবং কখন ঘটেছিল এইগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জন্য তোমার পরীক্ষা জিজ্ঞাসা করে তোমাদের বিভিন্ন পরীক্ষা থাকে, বিভিন্ন যুদ্ধের ঘটনা, বিভিন্ন সন্ধির, বিভিন্ন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ আমাদের দেশে বিভিন্ন দিবস আছে, এই দিবসের কখন এই ডেটগুলো তোমাদের মনে রাখা অত্যন্ত জরুরি এবং তোমার মনে রাখছো। এই জন্য আমরা দেখি, তাহলে আমরা দেখলাম কি যে এই স্মৃতির উপাদানগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যেগুলি না থাকলে আমাদের মধ্যে স্মৃতি হয় না। তাহলে প্রথমে দেখেছি আমরা শিক্ষণ, যে শিক্ষণ ছাড়া আমাদের স্মৃতির কোনো প্রশ্নই ওঠে না। যারা অভিজ্ঞতা অর্জন করো নাই, অতীত কোনো ঘটনার সাথে সম্পর্কিত হয় নাই, জানো নাই, অতএব তাকে সেই স্মৃতির প্রশ্নই ওঠে না। অর্থাৎ তাকে প্রথমে তাকে কী করতে হবে, শিক্ষণ করতে হবে। তারপর দুই হতে হবে কি সংরক্ষণ, সে শিখলে হবে না, সেটাকে কি ব্রেনে কি করতে হবে, আমাদের মস্তিষ্কে সেখানে কি সংগ্রহ করতে হবে, স্টোর করতে হবে। এই দুটো আমাদের কি
স্টোর করতে হবে, সেখানে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করতে পরবর্তীতে যখন প্রয়োজন পড়ে তখন যেন সেখান থেকে আমরা বের করে আবার সেটা আমরা দিতে পারি, প্রকাশ করতে পারি। তারপর একটা হচ্ছে কি পুনরুদ্বেগ, যেভাবে শিখেছিলাম ঠিক সেভাবেই যে প্রকাশ করতে পারি, সেটা হলো পুনরুদ্বেগ। আর হচ্ছে কি যে প্রত্যাবিজ্ঞা, অতীতে শিখছিলাম এটা আবারও খান একই শিক্ষণ, অতীতে শিখছিলাম পুনরায় আবার পুনর্জ্ঞাত হচ্ছে, পুনরায় জানছি, এটা হবে খিতবাদ। আরেকটা বৈশিষ্ট্য, এই আরেকটা শর্ত, আরেকটা উপাদান। তারপর হলো কি স্থান কাল নির্দেশ, কোন ঘটনা কখন কোথায় কীভাবে ঘটেছিল সেটা বলতে পারা, এইগুলো হবে কি স্মৃতির উপাদান। তাহলে আমরা এই স্মৃতির সংখ্যাকে আমরা দেখলাম যে it is very simplest form. Memory is the ability to store information so that it can be used at a later time. অর্থাৎ এই মেমোরিটা হলো এমন একটা তথ্য ভাণ্ডার যা পরবর্তী সময়ে ব্যবহার করা যায়। তাহলে আমরা এই স্মৃতি কি, স্মৃতির সঙ্গে আমরা জানলাম এবং স্মৃতির বিভিন্ন বৈশিষ্ট্য মানে স্মৃতির প্রকৃতি বুঝলাম আমরা, এবং পরবর্তীতে স্মৃতির উপাদানগুলি দেখলাম আমরা। তাহলে কয়টা স্মৃতির উপাদান? তাহলে প্রশ্ন প্রথমে জিজ্ঞেস করা হলো আমাকে যে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে বলা হবে যে স্মৃতি কি, বা স্মৃতির ইংরেজি প্রতিশব্দ কি, স্মৃতির কি কি শর্ত আছে, বা স্মৃতির উপাদানগুলি কি কি, কিংবা বলতে পারে যে প্রত্যেক বিজ্ঞ বলতে কী বুঝো, রিকল বলতে কি বলে, পুনর্জ্ঞান বলতে কি, পুনরুদ্বেগ বলতে তুমি কি বুঝো। এগুলো তোমাকে সংক্ষেপ প্রশ্ন থাকতে পারে যে পুনরুদ্বেগ কি, প্রত্যাবিজ্ঞা কি, বা পুনর্জ্ঞান কি, স্থানকাল নির্দেশ বলতে কি বুঝো, এভাবে থাকতে পারে। কিংবা বড় প্রশ্ন থাকতে পারে এরকম যে স্মৃতির সংজ্ঞা দাও, স্মৃতির উপাদানগুলি ব্যাখ্যা করো, বা স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। আবারও আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আশা করি যে স্মৃতি সম্পর্কে মোটামুটি ধারণা করতে পারছো এবং উপাদানগুলি মোটামুটি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবার আমরা এই স্মৃতির কাঠামো, স্মৃতি পরিবহনের পদ্ধতি, এগুলি নিয়ে আবার আমরা আলোচনা করব। আশা করি যে যেখানে আসো যেভাবে আসো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং বাসায় বসে এই সময়টুকু অবহেলা না করে বাসায় বসে বসে পড়বে। আশা করি সেই সুন্দর ভবিষ্যতের জন্য আবার প্রস্তুত হবে। এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সবাই সুন্দর থেকো, ভালো থেকো।